নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানের শুরুতে একটা বিশেষ ঘোষণা আছে, সেটা হচ্ছে যে ঠিক এই মুহূর্ত থেকে একমাত্র ইউটিউবই করব এবং এখানেই আমরা আমাদের মতামত দেব, আমাদের কথা বলবো। এবং আমরা মনে করি যে স্বাধীন সাংবাদিকতা বা স্বাধীন মতামত দেবার আপাতত একমাত্র জায়গা হচ্ছে সমাজ মাধ্যম। তো আমাদের সমাজ মাধ্যমে আমরা যেভাবে দিতাম সেভাবেই দেব, সবাই দেখতে পাবেন। কেবল আমরা একটা মেম্বারশিপের ব্যবস্থা করেছি। যারা মেম্বার হতে চাইবেন তারা মেম্বার হবেন, যারা মেম্বার হবেন না তারাও কিন্তু ইকুয়ালি সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন। অর্থাৎ সদস্য হওয়াটা এমন নয় যে সদস্য না হলে অনুষ্ঠান দেখতে পাবেন না। সদস্য আমরা হতে বলবো আমাদের এই কাজে সাহায্য করার জন্য, অন্য কোনো কারণে নয়। আমাদের যে অনুষ্ঠানগুলো হবে প্রত্যেকটা অনুষ্ঠান যে কেউ দেখতে পাবেন, মতামতও দিতে পারবেন, এ নিয়ে কোনো কোথাও বৈষম্য থাকছে না। কিন্তু যারা চাইবেন তারা আমাদেরকে এই মেম্বারশিপ নেবেন, জয়েন করবেন, সেটা আমরা আশা করব। এই কথাটা বলার পরে আজকেও আমাদের জিরো আওয়ার আছে, সেটাও বলে রাখি। জিরো আওয়ারে আজকে সৈকত বন্দ্যোপাধ্যায় থাকছেন প্রবীর বিশ্বাস, আপনারা জানেন, এবং অরূপ চক্রবর্তী তৃণমূলের। তো এই আমাদের আজকে রাতের প্যানেল। সেখানে আমরা আলোচনা করব খুব জরুরি কিছু বিষয় নিয়ে। আর এখন শুরু করছি আমাদের মতামত। আজকের মতামতের শীর্ষক দিন বদল, দল বদল। দিন বদলের জন্য দল বদলে আপত্তি থাকার কথা আমার নয়। সম্ভবত এই দিন বদলের কথা ভেবেই সেদিন শুভেন্দু অধিকারী দল বদল করেছিলেন, সেই তখন যখন বিজেপির ওয়েবসাইটে নারদা স্টিং অপারেশনে তার হাতে টাকা দেবার ভিডিওটা ছিল। তিনি দিন বদলে ফেলেছেন। আবার ওই দিন বদলের আশাতেই দল বদল করে চার্টার্ড ফ্লাইট ধরেছিল যারা, তাদের অনেকেই আবার দিন বদলের আশায় আবার দল বদল করার পরে এখন ভাবছেন আবার দিন বদলের জন্য দল বদল করা যায় কিনা। সেই দিন বদলের এক জলজান্ত ছবি এবারে রেকর্ড করতে করতে গিয়েও শেষমেশ হেরে গেছেন। তিনি হলেন তাপসী মণ্ডল। এমনকি 2016তেও তিনি সিপিআইএম প্রার্থী হিসেবে জিতেছিলেন হলদিয়া থেকে, সেই জমানায়। তো সেই তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে শটান বিজেপিতে চলে গেলেন দিন বদলের আকাঙ্ক্ষায়। 2021-এ জিতেও গেলেন, মানে হলেন বিজেপি এমএলএ। এবারে তিনি আবারও ওই একই দিন বদলের আকাঙ্ক্ষায় তৃণমূলে যোগ দিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা ভেবেছিলাম এবারও তার দিন বদল হয়েছে, কিন্তু দেখা গেল তিনি জেতা দল ছেড়ে হেরো দলের হয়ে দাঁড়িয়ে হেরে গেছেন। কিন্তু ভোটের আগে এই দিন বদলের আকাঙ্ক্ষায় দল বদলে তেমন কোনো দোষ দেখি না। এমনিতেই ধরুন আদর্শ ইত্যাদি তো সেই কবেই গড়ের মাঠে ঘাস খেতে গিয়ে ফেরেনি এখনো। তো সেরকম এক বাঁজা সময়ে দিন মানে নিজের দিন বদলের আকাঙ্ক্ষার ছটপটানি তো থাকবেই, সে তো জায়েজ। চারিদিকে হাওয়া দেখে নিন, বদলের প্রেরণা পেয়ে দল বদলে ফেলাটার মধ্যে রিস্ক তো আছে, কিন্তু খুব বিরাট নৈতিকতার বিষয়টা নেই। বাম থেকে ডান, ডান থেকে মধ্য, মধ্য থেকে ডান, এসব তো আমরা কতবার দেখেছি। কিন্তু আজকের বিষয় হলো দিন বদলের পরে আলতো করে পাতলি গলি সে পগার পার হয়ে যাওয়া। তৃণমূল কেন, বিজেপির অনেকেরই ধারণা ছিল না এবারে নির্বাচনে এরকম একটা পালাবদল দেখবে বাংলা। এখন আমার মা সব জানে, আর আমি তো এসব আগেই জানতাম। যারা বলছেন তাদের অনেকের সঙ্গে ভোট গণনার আগে কথা হয়েছে, বিজেপি প্রার্থী নেতাদের সঙ্গে কথা হয়েছে। সর্বোচ্চ ফিগার ছিল 120, না তার উপরে ওঠেনি, কিন্তু হয়েছে। যেভাবেই হোক, জো জিতা বহি সিকান্দার। এবং আমরা একই জীবনে কং থেকে বাম, বাম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি পালাবদল দেখেছি। জানি এসব পালাবদলে আদতে কিছুই হবে না। আবার নির্বাচনের আগে গরিব গুরব মানুষদের 2,5-3 হাজারের গাজর ঝুলিয়ে তাদের মুখের সামনে ভোট বৈতরণী পার করার চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো। আর এখানেই আমার প্রশ্ন, বা এখানেই আপনাদেরও প্রশ্ন উঠতে পারে, তাহলে এই খোখলা অন্তঃসার শূন্য সংসদীয় রাজনীতিতে নিয়ে এত কথা কেন? কারণ 3টে। 1, এখনো অবধি এই ব্যবস্থার কোনো বিকল্প নেই আমাদের কাছে। 2, এভাবেই পরিবর্তনের হুমকির মুখে দাঁড়িয়ে নির্বাচিত সরকার কিছু তো করেন যা মানুষের কাজে লাগে। 3, কারণ এখনো সংবিধান আর সংবিধানের অধিকার, এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এক রাষ্ট্র যেখানে আমার মত প্রকাশের অধিকার আছে, তা ছিনতাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যেই এত কথা।
অন্য সব দলে কারাপশন আছে, দাদাগিরি আছে, কম বেশি আধিপত্যবাদ আছে, আধিপত্যবাদে বিশ্বাস আছে, কিন্তু এমন সর্বগ্রাসী ধর্ম নিয়ে এক বিষাক্ত মেরুকরণের চেষ্টা নেই যা আছে বিজেপিতে, যেমনটা আছে বিজেপিতে। এক ভয়ঙ্কর জঙ্গি জাতীয়তাবাদের হুঙ্কার নেই যেমনটা আছে বিজেপিতে। আর সেখানেই এই সংসদীয় রাজনীতির অন্তঃসার শূন্যতাকে মেনে নিয়েও এই আলোচনাতে থাকতেই হয়। সেই অন্তঃসার শূন্যতা এই দলবদলের মধ্যেও লুকিয়ে আছে। হ্যাঁ, বিজেপির দিকে তাকান, এই মুহূর্তে 5টা বড় রাজ্যে বিজেপি আছে, মানে 5টা বড় রাজ্যে বিজেপি আছে, যেখানে এই দলবদলটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। এই দলবদলের নানান প্যাচ পয়জা দিয়েই তারা সেই সমস্ত রাজ্যগুলো দখল করেছে। অত বড় আরএসএস সংগঠন, তাদের হিন্দুয়ানা দিয়েও মধ্যপ্রদেশ দখল তারা করতে পারতই না যদি না তারা মাধব রাও সিন্ধিয়াকে সঙ্গে পেত, কংগ্রেসের মাধব রাও সিন্ধিয়া। মহারাষ্ট্রে বিজেপি বরাবরের 3 নম্বরের পার্টি হিসেবে থেকে গেছে। সামনে এলো ওই দলবদলকে কাজে লাগিয়ে, শিবসেনাকে ভেঙে শান্তি হয়নি, এনসিপিকেও ভেঙেছে এবং তারা এখন 1 নম্বর দল। দুদিন পরে লিখে নিন ওই শিন্দে শিবসেনা বা অজিত পাওয়ারের দলকে, এনসিপিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তারাই হবে একচ্ছত্র মালিক। তাকিয়ে দেখুন অসম, সারদা স্ক্যামের অন্যতম অভিযুক্ত কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মাকে ভাঙিয়ে অসম কেবল দখলই করেনি, সাম্প্রদায়িকতার যে বিষ ঢেলেছে তা এখন এক চূড়ান্ত আকার নিয়েছে। 35% বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের অসম রাজ্যে আজ সংখ্যালঘুরা মাথা নিচু করে দিন গুজরানের বাইরে কিচ্ছুটি ভাবতে রাজি নন। দেখুন বিহারকে, লাগাতার দলবদল, দল ভাঙার ইতিহাস একটু একটু করে বিজেপিকে এগিয়ে দিয়েছে। আজ বিজেপি সেখানে কার্যত ক্ষমতা দখল করেছে। নীতিশ কুমার এখন ঘাড় নাড়া ছাড়া আর তার অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, শ্যামাপ্রসাদের রাজ্যেও শেষ পর্যন্ত তৃণমূলের এক প্রাক্তন ক্ষমতাশালী নেতাই এখন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। হ্যাঁ, যে তৃণমূলের প্রাক্তন নেতাকে নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের প্রধানমন্ত্রী, যে তৃণমূলের প্রাক্তন নেতার ভিডিও ছিল কিছুদিন আগে পর্যন্ত বিজেপি ওয়েবসাইটে, তিনি আজকে এখানে মুখ্যমন্ত্রী জিতেছেন। রাজ্য চালাবেন, রাজ্য চালান, ভালো করে চালালে হাততালি দেব, ভালো করে না চালালে আমরা এখানে কথা বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলবদল কি অন্যরা করেনি? করেছে তো। সেসব দলবদলের পেছনে এক সাবজুগেশন, এক ধরনের তলায় চিপে মারবো এরকম ধরনের একটা দাঁত খিচুনি ছাড়া আর কিছু ছিল না। তারা দল ভেঙেছেন, কিন্তু তা আনপ্ল্যান্ড, অপরিকল্পিত, যেমন তৃণমূল। বিজেপি সেক্ষেত্রে আজকে যে দলবদলের দিকে এগিয়েছে তার প্রত্যেকটা বিজেপিকে এগিয়ে দিয়েছে, আরো ক্ষমতা বেড়েছে। কেবল দাঁত খিচুনি নয়, একেবারে কার্যকরী ক্ষমতা দখল। একমাত্র 2021-এ বাংলার দলবদলে সেই পরিকল্পনা ছিল না বলেই তা কাজে লাগেনি। কিন্তু মাথায় রাখুন, সেবারেই তাদের হাতে গিয়েছিল শুভেন্দু অধিকারী, যিনি আজকের মুখ্যমন্ত্রী। কিন্তু আবার একটু বিষয়ের দিকে ফেরা যাক। এবারে 2026-এর নির্বাচনের আগে সেরকম কোনো বিরাট দলবদল তো হয়নি। এবারে বিজেপির পরিকল্পনা ছিল তাকিয়ে দেখার মতন, একের পর এক চাল, আর প্রত্যেকটা কাজ করেছে। প্রত্যেকটা চূড়ান্ত অনৈতিকতা, চূড়ান্ত সংবিধান বিরোধী, চূড়ান্ত অগণতান্ত্রিক। তাতে কি ওই যে জো জিতা ওই সিকান্দার, বিচারকরা রায় দিচ্ছেন, একের পর এক রায়ে ব্যতিব্যস্ত বিভিন্ন বিরোধী নেতা, দল, সরকার। তারপরে সেই বিচারক হয় পদত্যাগ করে নয় অবসর নিয়ে হয়ে যাচ্ছেন বিজেপি সাংসদ, নেতা ইত্যাদি। আইনে কি কোথাও মানা আছে? না, নেই। কিন্তু সাধারণ নৈতিকতা, নির্বাচনের দায়িত্বে কে? মনোজ আগরওয়াল। নির্বাচন শেষ হয়েছে, তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব। নির্বাচন কমিশনের দেখরেখে যে এসআইআর হচ্ছে, তার অ্যাডভাইজার কে? সুব্রত গুপ্ত। নির্বাচন শেষ, তিনি এখন মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা। আইনে কোথাও মানা আছে? না, নেই। কিন্তু নৈতিকতা, ভাড় মে যায় নৈতিকতা। ওনারা ছিলেন, ওনাদের কাজে সন্তুষ্ট বিজেপি দল, ওনাদের পদ দেওয়া হয়েছে, ফুরিয়ে গেল, পিরিয়ড। কিন্তু সেসব করে পালাবদল আসার পরে চেহারাটা কেমন দাঁড়ালো? বিজেপি 45.84% আর তৃণমূল 40.80%। ফারাক কত? 5%। 2021-এ তৃণমূলের ছিল 48.5, বিজেপির ছিল 38.4, ফারাক কত? 10%। 2011-তে তৃণমূল আর কংগ্রেস জোট 48.16, বাম জোট 41.05। 2011-র পরিবর্তন, ফারাক কত? 7% কম। মানে সেই হিসেবে এবারে পালাবদলের ফারাক মাত্র 5%। কিন্তু তাকিয়ে দেখুন, মৌসল পর্ব শুরু হয়ে গেছে তৃণমূলে। মমতা অভিষেকের পরে সবচেয়ে বেশি জনসভা করেছেন অভিনেতা দেব, প্রায় সবটাই হেলিকপ্টারে। উন্নয়নের কথা বলেছেন, জয়ের কথা বলেছেন, জয় আসেনি, পরাজয় নেমে আসতেই তিনি বলছেন আমি আর সেভাবে রাজনীতি করব না। আরে ভাই,
আপনি জয়ের কথা বলেছেন, বাচ্চা বাচ্চা ছেলেরা নেচেছে, মিছিল করেছে, হুমকি দিয়েছে, ব্যঙ্গ করেছে বিরোধীদের, বিজেপিকে। আজ তাদের বাড়ি পুড়ছে, তারা পাড়া ছাড়া, ঘর ছাড়া, আহত, মার খাচ্ছে বেধড়ক। আপনি অনায়াসে বলে দিলেন সেরকমভাবে আর রাজনীতি করব না। এর মানে কি? 3টে টার্মে সাংসদ, শুটিংয়ে যান আর জনসভায় যান, সঙ্গে থেকে যে সুরক্ষা বাহিনী, দেশে বিদেশে রাজনৈতিক পরিচিতি আপনাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু আজ এই কথাটা তো জিজ্ঞেস করবো যে দলের দুর্দিন এলো অমনি আপনি রাজনীতিটা মনে হলো আর করা যাবে না। মনে আছে একটা শুটিং করছি, তার মধ্যেই বর্তমানের সেই দক্ষিণ 24 পরগনার বারাসাত বসিরহাটের ভেতরে কোথাও একটা শুটিং করছিস, তার মধ্যে একটা বর্তমানে একজন রিপোর্টার ফোন করে জানালেন যে অভিনেতা দেব তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন, 2009-এর কথা বলছি। আপনার প্রতিক্রিয়া কি? সেদিন আমি সাফ বলেছিলাম উনি তো রাজনীতির মানুষই নন, অভিনয় জীবনের এই মধ্য গগনে ওনার এই রাজনীতিতে নামার কোনো মানেই হয় না। কিন্তু সে থাক, নির্বাচন হয়েছে, জিতেছেন, আবার নির্বাচন, আবার জিতেছেন, আবার নির্বাচন, আবার জিতেছেন। এবারে বিধানসভায় হার, অমনি আপনার মনে হলো রাজনীতি করাই যায় না। রাজ চক্রবর্তী সিনেমা করেন, সেলিব্রিটি পরিচালক। আমি একবার ওনার শুটিংয়ের জায়গাতে অন্য কাজে পৌঁছে গিয়েছিলাম, হঠাৎ করেই দেখি ওনার জন্য একটা আলাদা ভ্যানিটি ভ্যান আছে। ভ্যানিটি ভ্যান মানে একটা বিরাট বাসের মতন, যার ভেতরে এসি থাকে, যার ভেতরে বসার শোয়ার বন্দোবস্ত থাকে, খাবার দাবারের বন্দোবস্ত থাকে, ফ্রিজ থাকে, টয়লেট আলাদা করে থাকে, এরকম একটা ব্যাপার ভ্যানিটি ভ্যান তাকে বলে। আমাদের তো চেয়ার থাকলেই সৌভাগ্য, তো দেখেছিলাম ডিরেক্টরের জন্য ভ্যানিটি ভ্যানও থাকে। তো সেই তিনি দাঁড়ালেন ইলেকশনে, নির্বাচনে দাঁড়ালেন, জিতলেন, লন্ডনে ফিল্ম ফেস্টিভ্যালের দায়িত্ব, কত কিছু। এবারে কাউন্টিংয়ের আগে বললেন 12টার মধ্যে আবির নিয়ে তৈরি থাকো। হারলেন, ফেরার পথে চোর চোর একটু কাদা ছোড়াছুড়ি হলো, ব্যাস জানিয়ে দিলেন আমি নেই, আমি নেই, ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন? ব্যারাকপুরে যে বাচ্চাগুলো আপনার কথায় জীবন পাত করে কাজ করেছে, তারা আজ মারের সামনে আপনি স্রেফ কাঁধ থেকে ঝেড়ে নামিয়ে দিলেন। ওদিকে রিজু দত্ত, দিকে কোহিনুর ইত্যাদিরা, আরো অনেকে। যত দোষ নন্দ ঘোষ, অভিষেক হলো যত নষ্টের গোড়া, ওর জন্য আর দল করা যায় না। আচ্ছা, দল জিতলে এই কথা বলতেন, একবারের জন্য বলার ধক ছিল, সেই ধক এনাদের নেই। নেই বলেই ওই যে ব্যথায় ব্যথায় মন ভরে যায়। বহরমপুরের নাড়ুগোপাল আজ জানাচ্ছেন আগে কত চুরি হতো, জানাচ্ছেন কামাক স্ট্রিটে কত গোপন কথা। আগে জানাননি কেন? কোন শালা আটকে ছিল? জিতলে একটা কথা বলার ধক ছিল না। উত্তর থেকে দক্ষিণে দেখুন একই অবস্থা। হ্যাঁ, 2011-তে বামেরা হেরেছিল, 2021-এ বিজেপি হেরেছিল, এরকম হয়েছিল নাকি? উদয়ন গুহ 57 ভোটে হেরেছিলেন 2021-এ। বাই ইলেকশনে 1,64,000 ভোটে জিতেছিলেন। কেউ প্রশ্ন করেননি কিভাবে 1,64,000 ভোটে জিতলেন, কেমন করে, কোন ম্যাজিকে। সেই তিনি এবারে হেরেছেন 17,000 ভোটে। ভোর রাতে অ্যাম্বুলেন্স নিয়ে ধাঁ, কেন জানি না। দমদমের শিক্ষামন্ত্রী হেরেছেন, কোথায় তিনি? ফি বছর গুচ্ছ গুচ্ছ লেখা, সিনেমা সব কিছু করেছেন, সামাজিক জীবনে চর্চিত নাম, তিনি কোথায় কেউ জানে না। চন্দননগরে হেরেছেন গায়ক ইন্দ্রনীল সেন, 25শে বৈশাখের অনুষ্ঠানে তিনি গড়হাজির, নেই সেই তিনি। একই ব্যথায় ব্যথায় মন ভরে যায়। 21শে জুলাইয়ের মঞ্চে ভিড় করা সেই কুচুগুলু কবি, সাহিত্যিক, শিল্পীদের কেউ কেউ আবার জানিয়ে দিচ্ছেন আমি বাবা এই খেলায় নেই, আব্বুলিশ। কিন্তু কেন? তার একমাত্র কারণ হলো এই নেতারা এসেছেন রাজনীতিতে থাকলে ক্ষমতায় থাকবে, মানুষের জন্য কিছু কাজ টাজও করা যাবে, আবার নিজের স্বাচ্ছন্দ্য বাড়বে। কিন্তু সেই বিরোধিতার থেকে দিনের পর দিন লড়ে যাওয়া, রাস্তায় থাকা, নির্বাচনের পর নির্বাচনে হেরে যাওয়া, এসব দেখেননি এরা কেউ। কেউই ওই নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের সময় এসেছেন দলে, তারপরেই এসে গেছিল পরিবর্তন। আর আরো বড় অংশ এসছেন মমতায় ক্ষমতার আসার পরে ওই চেয়ারে জল পুছে রুমাল দিয়ে। বিরোধিতার রাজনীতির পাঠ এনাদের কাছে নেই। বিরোধিতা কিভাবে করতে হয়, হেরে গেলে কিভাবে লড়াই করতে হয়, হেরে গেলে কিভাবে দাঁড়াতে হয়, এনারা জানেন না। এনারা রাজনৈতিক এলিমেন্টই নন। সুখের পায়রা খেতে না পেলে উড়ে যাবে, তাদের গলাতে হাট। আজ হঠাৎ বিদ্রোহের সুর। খুব কঠিন এই সময় মমতা দলকে ধরে রাখতে পারবেন, এখনই বলার সময় আসেনি। তবে অভিষেকের কর্পোরেট স্টাইলে সেই কামব্যাক হবে না, সেটা বলাই বাহুল্য। ওই কর্পোরেট স্টাইলে একটা সরকারের থেকে একটা দল কাজ করতে পারে, বিরোধিতায় থেকে কাজ করতে পারে না। আর সেদিনের স্ট্রিট ফাইটার মমতার বয়স হয়েছে। অন্যদিকে বিশাল শক্তি নিয়ে মাঠে হাজির নতুন প্লেয়ার। সময় বইবে, সময় বয়ে চলার পথেই আসবে নতুন বাঁক। দেখা যাক সেই বাঁকে কোন চমক লুকিয়ে থাকে। আমরা তো সঞ্জয় মাত্র, কথক, বলে যাব যা বুঝেছি, যা বুঝছি। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।